তুমি আর মাসিমা বাড়িতে একা থাকো? শুভ বেশ অবাক হয়ে বলল, কিন্তু ওর চোখে একটা লোভের ছায়া দেখতে পেলাম আমি। মনে হলো কয়েক মিনিট পরেই হয়তো ও আমার বাড়িতে আসার বায়না ধরবে। দুজন থাকলে আর একা কোথায়। তোমাদের চলে কি করে? স্যান্ডউইচটা বেশ ভালো করেছে। বললে না তো, তোমাদের চলে কি করে? আমি স্যান্ডউইচ মাইনাস স্যান্ড ওই করে বেশ চলে যায়। তার মানে? আমি রিচ, সোজা ভাষায় যাকে ডাইনি বলে। হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলার ল্যান্ড। আজকে তোমাদের জন্য থাকছে স্বনামধন্য সাহিত্যিক শ্রী অনীশ দেবের লেখা একটি অলৌকিক উপন্যাস আঁধার প্রিয়া। অনীশ দেবের জন্ম 22শে অক্টোবর 1951 সালে কলকাতায়। তিনি ছিলেন বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ এবং কল্পবিজ্ঞান ধারার অন্যতম খ্যাতনামা লেখক। আনন্দমেলা, শুকতারা, নবকল্লোল, কিশোর ভারতী সহ পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জনপ্রিয় পত্রপত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। ভূষিত হয়েছেন বিদ্যাসাগর পুরস্কার, কলাকেন্দ্র সাহিত্য পুরস্কার সহ একাধিক পুরস্কারে। এই উপন্যাসটি আমরা নিয়েছি পত্র ভারতী থেকে প্রকাশিত তাঁর লেখা .com রহস্য এই বইটি থেকে। বইটি কেনার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশন বক্সে। পত্র ভারতীকে অনেক ধন্যবাদ আমাদের এই উপন্যাসটির অডিও রাইটস দেওয়ার জন্য। গল্পে কথক লীলার ভূমিকায় থাকছেন জনপ্রিয় আরজে দেবী সাহা। গল্পটি আমরা দুটো পর্বে ভাগ করেছি। এখন তোমরা শুনবে গল্পের প্রথম পর্ব। তবে গল্প শোনার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা জয়েন বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারো। মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকা থেকে। আর জানিয়ে রাখি, এই গল্পটা কিন্তু কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। তাহলে চলো শুনে নিই অনীশ দেবের লেখা আঁধার প্রিয়ার প্রথম পর্ব। এই পর্ব শেষ হলেই শুরু হয়ে যাবে দ্বিতীয় তথা অন্তিম পর্বের প্রিমিয়ার। লিংক রইল ডেসক্রিপশন বক্সে। একটি শীতের সন্ধ্যা, 1974 সাল। 17-18 বছরের মেয়েটি রাস্তা পার হচ্ছিল। পরনে গোলাপি কালো নকশা ছাপা শাড়ি, গায়ে একটা বাদামি রঙের শাল অগোছালোভাবে জড়ানো। এখনো কোনো কিছুই গুছিয়ে করার মতো মনের অবস্থা মেয়েটার নেই। সেটা অবশ্য মেয়েটার হাঁটার ধরন লক্ষ্য করলেই বোঝা যায়। শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে শীত যতই জাঁকিয়ে বসুক না কেন, যানবাহনের বেহিসাবি সংখ্যার তাতে কোনো হেরফের হয় না। সুতরাং এদিক ওদিক দিয়ে ছুটে যাচ্ছিল নানান গাড়ি, প্রাইভেট কার, ট্যাক্সি, বাস, ট্রাম, স্কুটার, মোটরবাইক আর অসংখ্য মানুষ। যে যার ব্যস্ততায় ফাঁক ফোকর পেয়ে এক ছুটে রাস্তা পার হয়ে যাচ্ছে। বাঁ দিকে পায়রার খোপের মতো ছোট ছোট লটারি টিকিটের দোকান, ডান দিকে পাঁচমেশালি ফলের দোকানে কেনাকাটার ভিড়। তার পাশেই জাগ্রত মা কালীর মন্দিরে আরতি হচ্ছে, কেউ কেউ ঘণ্টাও বাজাচ্ছে। ভক্তরা রাস্তায় দাঁড়িয়েই প্রণাম সেরে নিচ্ছে, কেউ বা মাথা ঠুকছে মন্দিরের দেওয়ালে। কারোর মনস্কামনা পূর্ণ হয়েছে তাই ভক্তি মেশানো কৃতজ্ঞতা জানাচ্ছে দেবীকে, আবার কেউ বা মনস্কামনা পূর্ণ হওয়ার আশায় কাতর প্রার্থনায় আকুল। মেয়েটি আস্তিক। ওর বাড়িতে ঠাকুরের আসন রয়েছে, সেখানে ওর মা সকাল সন্ধে পুজো করেন। মেয়েটিও একই অভ্যাস পেয়েছে মায়ের কাছ থেকে। দেবদেবীর ওপরে ওর ভক্তিও আছে আর আস্থাও। এই পথ ধরে ও বহুদিন বহুবার যাতায়াত করেছে, কিন্তু এই কালী মন্দিরে কখনো থমকে দাঁড়িয়ে প্রণাম জানায়নি। ওর কাছে বাড়ির দেবদেবী সব ছিল, কিন্তু আজ সকাল থেকে ও
ওর সমস্ত হিসেব একেবারে গুলিয়ে গেছে। মাথা ঠিকমতো কাজও করছে না, মনের অবস্থাও যথেষ্ট এলোমেলো। তাই ওদিকের ফুটপাথে কালী মন্দিরটা চোখে পড়া মাত্রই ও কোনো রকমে গাড়ি ঘোড়া বাঁচিয়ে রাস্তা পার হলো। ওর টানা টানা চোখে নাম না জানা আশঙ্কা। রাস্তার ধার ঘেঁষে বসেছিল কয়েকজন শাকসবজি বিক্রেতা। তাদের পাশ কাটিয়ে মেয়েটি চলে গেল ফুটপাথের ওপরে। মন্দিরের কাছে গিয়ে অনেকক্ষণ ধরে গাঢ় চোখে অনুভব করল জাগ্রত মা কালীকে। মেয়েটির চোখ জলে ভিজে গেল। মনে পড়ে গেল মায়ের কথা, বাবার কথা, ছোট ছোট দুই ভাইয়ের কথা আর শুভদ্বীপের কথা। প্রতিমাকে প্রণাম জানিয়ে মেয়েটি অন্যান্য ভক্তের পাশ কাটিয়ে সরে এলো মন্দিরের দেওয়ালের কাছে। তারপর বিষাদে আকুল হয়ে মাথা ঠুকতে লাগলো আর বিড়বিড় করে বলতে লাগলো, মা, আমাকে রক্ষা করো, মা, মা গো। মেয়েটির মনের একাংশ যদিও বলতে চাইছিল, মাথা কুটে কোনো লাভ নেই, যা হওয়ার তা হবেই। কিন্তু ওর মনের অন্য আরেকটা অংশ চিৎকার করে বলছিল, দেবতার লীলা দেবতাই জানে, তোর প্রার্থনায় যেন তিল মাত্র অবিশ্বাস না থাকে। কিছুক্ষণ পর মেয়েটি যেন ঘোর থেকে জেগে উঠল। শাল সরিয়ে বাঁ হাত বের করে ঘড়ি দেখল। সন্ধে 7:25। শুভদ্বীপ নিশ্চয়ই এতক্ষণে বাড়ি ফিরে এসেছে। বাঁ হাতের চেটো স্পষ্টভাবে চোখের সামনে মেলে ধরল মেয়েটি। সেখানে শুভদ্বীপের ফোন নাম্বারটা লেখা রয়েছে, 472401। চোখের জল মুছে ফুটপাথ থেকে রাস্তায় নেমে এলো ও। হাঁটতে শুরু করলো 5 মাথার মোড়ের দিকে। মোড় পেরিয়ে ও যাবে শ্যামবাজারের টেলিগ্রাফ অফিসে। সেখান থেকে ফোন করা যায়। যদি ওদের ফোন খারাপ থাকে তাহলে দুটো ওষুধের দোকান আছে কাছাকাছি, একটু বেশি পয়সা দিলে ওরাও ফোন করতে দেয়। মেয়েটির গায়ের রং মাজা, সরল টানা টানা গভীর চোখ, গড়ন লম্বা ছিপছিপে, ভুরুর কাছটা যেন জোড়া, নাকে ছোট্ট সাদা চকচকে পাথর বসানো একটা নাকছাবি, চিবুক তীব্র, সামান্য উদ্ধত, অথচ চোখের দৃষ্টি এখন অসহায়। খানিকটা যেন ভয় পেয়েছে সে। শ্যামবাজার 5 মাথার মোড় পার হওয়ার সময় নেতাজির মূর্তির প্রায় পাশ ঘেঁষে চলে গেল মেয়েটি। রাস্তায় পথচারী ও যানবাহন সে যেন দেখেও দেখছিল না। শীতের বাতাসে হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছিল। একটু দূরের জিনিস ঠিকমতো ঠাহর করে দেখা যাচ্ছিল না। মেয়েটির নজর বোধহয় ঝাপসা হয়ে আসছিল। ও শালের খুঁট দিয়ে কয়েকবার চোখ মুছল। টেলিগ্রাফ অফিসের দোতলায় উঠে একটা টেলিফোন বুথ খালি পেয়ে গেল মেয়েটা। চটপট বুথের ভিতরে ঢুকে অকুল পাথারে খড়কুটো আঁকড়ে ধরার মতো সে রিসিভারটাকে ধরল। না, ডায়াল টোন নেই। লিভারটা টেনে সে বেশ কয়েকবার খটখট করল। রিসিভারটা কানে চেপে শুনল। না, একটা অস্বাভাবিক গুঞ্জন শুধু কানে আসছে তার। বেরিয়ে এসে পাশের বুথের ভাঙা দরজার কাছে দাঁড়ালো মেয়েটা। একজন অবাঙালি ভদ্রলোক বেশ চেঁচিয়ে কথা বলছেন টেলিফোনে। মেয়েটি উসখুস করতে লাগলো। পিছনের কাউন্টারের ওপাশ থেকে টেলিগ্রাফের টরে টক্কা সে শুনতে পাচ্ছিল। মনে হচ্ছিল মর্স কোডের সংকেত যেন ওর মাথার ভেতরে বাজছে। ওহ, এই ভদ্রলোকের টেলিফোন কখন শেষ হবে? একটু পরে বুথ খালি হতে মেয়েটি ঢুকে পড়ল বুথে। নাম্বার ডায়াল করার সময় টের পেল ওর হাত কাঁপছে। ও প্রান্তের রিং হচ্ছিল। 4 বার রিং হওয়ার পর টেলিফোনটা কেউ তুলল। হ্যালো। বয়স্ক পুরুষ কণ্ঠস্বর, বোধহয় শুভদ্বীপের বাবা। হ্যালো, শুভদ্বীপ আছে? আপনি কে বলছেন? প্রশ্নের মধ্যে অপছন্দের সুর। শুভদ্বীপের বাবার সঙ্গে মেয়েটির এখনো আলাপ হয়নি। শুভর কাছে শুনেছে ভদ্রলোক বেশ কড়া ও রাশভারী, আর ওর ব্যবসার পয়সাতেই শুভদ্বীপের যত বাবুয়ানি। মেয়েটি ভয় পেয়ে গেল। এক মুহূর্ত কি ভেবে কাঁপা গলায় মিথ্যে বলল,
আমি ওর বন্ধু জয়ন্তর দিদি। জয়ন্ত ওকে একটা খবর দিতে বলেছে। ওর লাস্ট উইকের ক্লাস নোটটা যেন কাল ইউনিভার্সিটিতে নিয়ে আসে। আর দাঁড়াও, বুড়োকে ডেকে দিচ্ছি, যা বলার ওকেই বলো। বুড়ো শুভদীপের ডাকনাম। কয়েক সেকেন্ড সব চুপচাপ, শুধু পিছন থেকে একটানা টরে টক্কা ভেসে আসছে। কিরকম দম বন্ধ করা ভ্যাপসা গরম লাগছে যেন। হ্যালো, শুভদীপের গলা। উফ, মা কালী তাহলে সত্যিই জাগ্রত। শুভ, শুভ, খুব বিপদে পড়েছি। শুভ গলা চিনতে পারল। সঙ্গে সঙ্গে ওর কণ্ঠস্বর কেমন যেন নির্বিকার আর কাঠ কাঠ হয়ে গেল। বাবার সামনে কি করে সহজভাবে কথা বলবে ও তো বলেই দিয়েছিল। ফোন নাম্বার নিচ্ছ নাও, কিন্তু জেনুইন এমার্জেন্সি না হলে কল করো না প্লিজ। অথচ কেন, কি হয়েছে? শুভ, শুভ, আজ সকাল থেকে খুব বমি হচ্ছে, বারবার ওয়াক করছে। আরে কাঁদছো কেন, বোকামি। রেগুলার ট্যাবলেট খেয়ে নাও, বমি বমি ভাবে এক্ষুনি কেটে যাবে। কোনো কারণে হয়তো খাওয়া দাওয়ার একটু গন্ডগোল হয়েছে, কিছু না। মেয়েটি বুঝতে পারল ও প্রান্তে টেলিফোনের সামনে শুভদীপ এখন একা এবং নিরাপদ। কিন্তু শুভর কথায় ভরসা না পেয়ে ও তখনও কাঁদছিল। জড়ানো গলায় বলল, না না, সেসব নয়, অন্য ব্যাপার। ট্যাবলেট খেলেও কমবে না, তুমি বুঝতে পারছো না। সেই যে পুজোর সময় আমরা ডায়মন্ড হারবার গিয়েছিলাম, তোমাকে তখন অত করে বারণ করলাম, তুমি শুনলে না, বলে ভয়ের কিছু নেই। এখন কি সর্বনাশ হলো বলো তো। আরে আস্তে আস্তে। শুভ চাপা গলায় বলে উঠল। তার মানে ওর বাবা কি আবার ঢুকে পড়েছেন ঘরে? কিন্তু মেয়েটি তখন মরিয়া। একমাত্র শুভদীপই ওকে বাঁচাতে পারে এই পাগল করা ঝড় থেকে। তাই ও জেদি গলায় বলল, কাল আমি 6টার সময় তোমার জন্য কফি হাউসে ওয়েট করব, তুমি আসবে কিন্তু। তারপর তুমি মিছি মিছি ভয় পাচ্ছ, মাত্র একবারে এত কিছু হয় না। নিশ্চয়ই তুমি হিসেবে কোনো গন্ডগোল করছো, আর তাতেই এত প্যানিকি হয়ে উঠছো। যাকে কোথেকে কল করছো তুমি? শুভ জানে যে ওদের বাড়িতে ফোন নেই। মেয়েটি জানালো তার ফোন করার স্থান। ও বাবা, সামান্য একটা ব্যাপারের জন্য এত ঠান্ডায় এত দূর চলে এসছো। এরকম গোলমাল তো তোমার আগেও হয়েছে। ওসব বাজে চিন্তা ফেলে বাড়ি যাও, ভালো করে খেয়ে দিয়ে বসে একটা ঘুম দাও। কাল তুমি 6টার সময় আসছো তাহলে? কাল 6টার সময় বোধহয় হবে না। কাল আমাদের বিজনেসের ব্যাপার নিয়ে বাবার সঙ্গে একটু বসতে হবে। শুভ প্লিজ, এই অবস্থায় তোমার সঙ্গে কথা না বলতে পারলে আমি মরে যাব। যা হওয়ার তা হয়েছে, কিন্তু তুমি পাশে না থাকলে আমি। শোনো, এত আপসেট হওয়ার কিছু নেই। পরশু সন্ধ্যাবেলা এই শোন, কাল আমি বিজেডির ক্লাসটা করতে পারবো না। ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে অনেক লাইব্রেরি ওয়ার্ক বাকি আছে, নোট করলে তোকে দেবো, কপি করে নিস। এখন রাখছি, চল কাল 11টায় দেখা হবে ক্লাসে। হ্যাঁ বলে ফোনটা রেখে দিল শুভ। মেয়েটি বুঝতে পারল শেষ দিকটায় শুভ কাল্পনিক কোনো ক্লাসমেটের সঙ্গে কথা বলছিল। ওর এই অভিনয়ের একমাত্র কারণ হয়তো টেলিফোনের কাছাকাছি ওর বাবা এসে পড়েছিলেন। কিন্তু এই অবস্থায় অন্য কোনো সমস্যার কথা শুভ ভাবছেও কেমন করে? মেয়েটি তো আর অন্য কোনো সমস্যার কথা ভাবতে পারছে না। গাটা গুলিয়ে উঠল মেয়েটির। গলা দিয়ে যেন সমস্ত কিছু উঠে আসতে চাইল। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে ঢোক গিল। রিসিভার রেখে আবার ডায়াল ঘোরালো। বুথের বাইরে একজন তরুণ টেলিফোন করার জন্য অপেক্ষা করছিল। মেয়েটিকে দ্বিতীয়বার ডায়াল ঘোরাতে দেখে হ্যাঁচকা টানে দরজাটা খুলে দিল সে। কি ব্যাপার দিদি, এখানে পরপর দুটো ফোন করা যায় না। বাইরে আসুন, আমার হয়ে যাক, তারপর আপনি আবার। মেয়েটি ঘুরে তাকালো ছেলেটির দিকে। ওর মুখের দিকে তাকিয়ে ছেলেটি পাথর হয়ে গেল। ভাসানের সময় দুর্গা প্রতিমার মুখটা ঠিক এরকম দেখায়। প্লিজ, আমার ভীষণ জরুরি দরকার। না না, ঠিক আছে ঠিক আছে, আপনি করে নিন। বললাম বলে প্লিজ কিছু মাইন্ড করবেন না।
আবার ফোন করলো মেয়েটি। ও প্রান্তে সেই রাশভারী গলা। মেয়েটি রিসিভার রেখে দিল, তারপর আবার ডায়াল ঘোরালো। আবারও এক কণ্ঠস্বর, তারপরও সেই একই ব্যাপার। তার পরের চেষ্টায় ও প্রান্তে আর কোনো রিং শোনা গেল না। বোধহয় শুভদীপের বাবা বিরক্ত হয়ে রিসিভার নামিয়ে রেখেছেন একপাশে। একটা ঘোরের মধ্যে টেলিফোন বুথ থেকে বেরিয়ে এলো মেয়েটি। এখন আর ফোন করার চেষ্টা করেও কোনো লাভ নেই, কিন্তু এখনও কি করবে? পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে মেয়েটি নানান কথা ভাবছিল। সন্দেহটা ওর মনে মাথা চাড়া দিয়েছিল দিন সাতেক আগে থেকেই। মেয়েলি নিয়মটার গরমিল হতেই ও ডায়মন্ড হারবারের ব্যাপারটা মনে পড়ে গিয়েছিল। তারপর যত দিন গেছে ভয়টা ততই জমাট বেঁধেছে। অবশেষে কাল রাত থেকে সমানে ওয়াক উঠতে শুরু করেছে। রাতেও দু একবার বাথরুমে গিয়েছিল, তার মধ্যে একবার বমির দমক সে চাপতে পারেনি। কিন্তু শুধু খানিকটা জল বেরিয়ে আসা ছাড়া তার মুখ দিয়ে আর কিচ্ছু বেরোয়নি। তারপর আজকের জঘন্য সকালটা শুরু। গা গোলানো, মাথা ঝিমঝিম, আর সেই সঙ্গে ছোটখাটো আরো কত নতুন উপসর্গ। মা কয়েকবার সন্দেহ মাখানো অবাক চোখে তাকিয়েছে। ডাক্তার দেখানোর কথা বলেছে, ওষুধ খাওয়ার কথাও বলেছে, কিন্তু মেয়েটি বিশেষ আমল দেয়নি। বরং আজ অনেক বেশি সময় ধরে ও প্রার্থনা করেছে ঠাকুরের আসনের সামনে। সেখানে অধিষ্ঠিত মা কালী, দেবী লক্ষ্মী আর দেবাদিদেব মহাদেব। তবে তাঁরা নিশ্চয়ই ওর প্রার্থনায় বিশেষ কান দেননি, কারণ শরীরের অস্বস্তি সময়ের সঙ্গে সঙ্গে আরও বেড়েছে। মেয়েটার বাবা অত সব লক্ষ্য করেননি। সওদাগরি অফিসের ম্যানেজার সাহেবের অত সব লক্ষ্য করার সময় কোথায়? সব সময় ধোপদুরস্ত পোশাকে ফিটফাট হয়ে রয়েছেন, ঠোঁটে ঝুলছে সিগারেট। সাধারণত বাড়িতে তিনি সিগারেট খান না, কিন্তু রাস্তায় বেরোলেই আঙ্গুলের ফাঁকে থাকে দামি সিগারেট, এমনকি অফিসেও তাই। অফিসের গাড়ি সকাল 9টার সময় তাকে মোহনলাল স্ট্রিটের মুখ থেকে তুলে নিয়ে যায়। সেই গাড়িতে অফিসের আরও দুজন হোমরা চোমরা যাতায়াত করেন। বাড়িতে বাবা যখনই কোনো কথা বলেন তার কেন্দ্রবিন্দুতে থাকে অফিস আর উন্নতি। মানুষটা সারা জীবন শুধুমাত্র প্রতিপত্তি আর সামাজিক প্রতিষ্ঠার কথা চিন্তা করে গেল। মায়ের কাছে শুনেছে একেবারে গরিব অবস্থা থেকে বাবা এই মাঝারি অবস্থায় এসে পৌঁছেছেন। মাঝারি থেকে এখন পৌঁছতে চান অনেক উঁচুতে। ছেলে মেয়েদের সুখ দুঃখের খবর তিনি বড় কম নেন, আর যখনই নেন সেটা একেবারে অফিসারের ঢঙে। কাজকর্মে ভুল হলে মাকে অধস্তন কর্মচারী ভেবে দিব্যি ধমক লাগান, আর আঙুলের ফাঁকে সিগারেট রেখে এক মনে টিভির খবর শোনেন। দেশের খবর নিয়ে কম বেশি মাথা ব্যথা থাকলেও বাড়ির খবরে বোধহয় তার খুব একটা আগ্রহ ছিল না। তা না হলে সদ্য যুবতী মেয়ের তাল কেটে যাওয়া রোজকার জীবন কেন তার নজরে পড়বে না? আজ সারাদিনে মায়ের সঙ্গে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়েছে মেয়েটির, অথচ মাকে ও প্রাণ দিয়ে ভালোবাসে। ছোটবেলা থেকে ওর মনে শুধুই মায়ের স্মৃতি, কারণ ওর বাবা তখন গরিব থেকে মধ্যবিত্ত হওয়ার চেষ্টায় দিনরাত ব্যস্ত ছিলেন। ছোট ছোট ভাই দুটোকেও মেয়েটি প্রচণ্ড ভালোবাসে। বুবুর বয়স 8 আর টুটুর বয়স 5। দিদি বলতে ওরা দুজনেই একেবারে আত্মহারা, অথচ সেই ভাই দুটোর সঙ্গেও আজ সে হাসি খুশি ব্যবহার করতে পারেনি। একমাত্র দুশ্চিন্তা ওকে চোখের পলকে যেন অন্য গ্রহের বাসিন্দা করে তুলেছে। ওর সুখ দুঃখ ব্যথা বেদনা যেন ছোট্ট একটা ঘরে লুকিয়ে পড়েছে, আর সেই ঘরের জানলাগুলো যেন বন্ধ করে দিয়েছে কেউ। একটু আগে বাড়ি থেকে বেরোনোর সময় মা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করেছে, কোথায় বেরোচ্ছিস এখন এই ঠান্ডার মধ্যে? একটা ফোন করব। কাল সকালে করিস। না, খুব জরুরি ফোন, এখনই করা দরকার। যা তাহলে, যা ভালো বুঝিস কর। এখন তুই বড় হয়ে গেছিস, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছিস। মা অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে কথা বলছিল। মাকে জড়িয়ে ধরে ওর কাঁদতে ইচ্ছা করছিল তখন। মা আলনার জামা কাপড় গোছাতে গোছাতে আবার কথা বলছিল।
আজ সকাল থেকে তোর কি হয়েছে রে? তোকে নিয়ে আমার চিন্তা হয়। শুভদীপের কথাটা সে কাউকে বলতে পারেনি। বাবা তো জানেই না, এমনকি মাও না। ইস, যদি মাকে সে সব খুলে বলতে পারত। মেয়েটি নির্লিপ্ত গলায় জবাব দিয়েছে, কেন, শুধু শুধু চিন্তার কি আছে? 10 মাস 10 দিন পেটে ধরেছি তো, তাই। 10 মাস 10 দিন? কথাটা ধাক্কা মারল মেয়েটির বুকে। ইতিমধ্যেই তো প্রায় 10 দিন কেটে গেছে, তার মানে আর মাত্র 10 মাস বাকি। মা যদি এখন ব্যাপারটা শোনে তাহলে কি হার্ট ফেল করবে? মায়ের তো আবার হাই ব্লাড প্রেশারের ধাত রয়েছে। আর সে কথা বাড়ায়নি, থমথমে মুখে সদর দরজা খুলে নেমে এসেছে রাস্তায়। এখন বাড়ি ফেরার পথে বারবার ওর মনে হচ্ছিল প্রতিটি মুহূর্তে ওর শরীরের ভেতরে যেন আরও একটা শরীর বেড়ে উঠছে। মেয়েটির চিন্তা এলোমেলো দিশেহারাভাবে ছুটোছুটি করে শেষ পর্যন্ত পাথরের দেওয়ালে মাথা কুটে মরছিল। মহাজননী, অন্ধকে কিছু সাহায্য করবে। চমকে উঠে মেয়েটি দেখল ফুটপাথে একজন অন্ধ ভিখারি একটা তোবড়ানো অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে ভিক্ষা করছে। মেয়েটি পার্স থেকে 1 টাকা বার করে লোকটি দিল। ভগবান আপনার মঙ্গল করবে। মেয়েটি চোখ বুজে তার আশীর্বাদ গ্রহণ করল। এখন ওর সব রকমের শুভেচ্ছা প্রয়োজন। বাড়ি ফেরার পর মেয়েটি ঠিক করল কাল ও ইউনিভার্সিটি গিয়ে শুভদীপের সঙ্গে দেখা করবে। এই সমস্যাটা এমন কিছু বড় সমস্যা নয়, শুভদীপ নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। আর শেষ পর্যন্ত একটা চূড়ান্ত সমাধান তো আছেই, বিয়ে। এই চিন্তাটাকে পাখির ছানার মতো বুকে আঁকড়ে ধরে বাকি রাতটুকু কাটিয়ে দিল মেয়েটি। বারংবার ওর গা গুলিয়ে উঠছিল, মাথা দপদপ করছিল, কিন্তু শুভদীপের সঙ্গে কাটানো ভালোবাসার মুহূর্তগুলোর কথা সিনেমার ছবির মতো পরপর ভেবে ও নিজেকে সামলে রাখছিল। কখনো কখনো 2-1 কলি গান গেয়ে মনটাকে হালকা করতে চাইছিল। কাল শুভদীপের সঙ্গে দেখা হলেই তো আর কোনো চিন্তা নেই, তারপর মাকে সে সব কথা খুলে বলবে। মাকে কষ্ট দিয়েছে ভেবে সে মনে মনে বড় কষ্ট পেল। কালও মায়ের গলা জড়িয়ে ধরে সব বলবে। বলবে, মা, মা গো, আমিও তোমার মতো 10 মাস 10 দিন কষ্ট করতে শিখছি। মনটা বোধ হয় ওর শান্ত হয়ে আসছিল, কারণ এক সময় সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। তবে ঘুমিয়ে পড়ার আগেও আকুল হয়ে সে 33 কোটি দেবদেবীকে ডেকেছিল। দেবতারা যে ওর আকুল প্রার্থনায় কোনো কান দেননি সেটা মেয়েটি বুঝতে পেরেছিল 1 সপ্তাহের মধ্যে। শুভদীপ ওর সঙ্গে সব রকম যোগাযোগ ছিন্ন করে দিয়েছিল। একটি শীতের সন্ধ্যা, 1994 সাল। ভদ্রমহিলা আমার মুখোমুখি একটা চেয়ারে বসেছিলেন, বেশ মোটা সোটা ও শ্যামবর্ণা। সিঁথির সিঁদুর বেশ চওড়া, যতটা চওড়া স্বামীর সঙ্গে সম্পর্ক বোধ হয় ঠিক ততটাই সরু। তাই আমার কাছে এসেছেন সম্পর্ক জোড়া লাগানোর ঝাড়ফুঁক টুকটাক করতে। বড় বড় চোখ মেলে আমার দিকে তাকিয়ে একটু খোনা গলায় তিনি অনুনয় করে বললেন, আপনাকে কিছু একটা করতেই হবে, অনেক আশা নিয়ে এসেছি আমি। আমি মহিলাকে ভালো করে দেখলাম। 3 সন্তানের জননী। জননী হওয়ার জন্য আলাদা কোনো যোগ্যতার দরকার হয় না। এ ব্যাপারে পশু বা মানুষের কোনো তফাৎ নেই। শুধু জন্মসূত্রে শারীরিক কোনো গোলমাল না থাকলেই হলো। ভদ্রমহিলার স্বামী অন্য মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়ায়। কবে নাকি স্বামীর ব্যাগের মধ্যে একটা পারফিউম মাখানো রুমাল পেয়েছিলেন তিনি। তারপর 2 মাসের ব্যবধানে 2টো চিঠি, না, নির্দোষ চিঠি নয়, প্রেমপত্র। এই নিয়ে স্বামীর সঙ্গে তুমুল হয়ে গেছে, অথচ লাভ কিছুই হয়নি।
ভদ্রমহিলার চেহারা যা দেখছি তাতে ওর পক্ষে স্বামীকে বশ করা বেশ মুশকিল। তার উপর উনি ফ্রিজিড কিনা খেয়ে জানে, কিন্তু চেষ্টা আমাকে করতেই হবে। এই চেষ্টা করার জন্যই সবাই আমাকে টাকা দেয়, আর সেই টাকাতেই আমার আর মায়ের দিন চলে। আপনার স্বামীর নাম কি? অতীশ নন্দী। আমি পাশের টেবিল থেকে বেশ মোটা সোটা একটা বই টেনে নিলাম। অতি ব্যবহারে বইয়ের পৃষ্ঠাগুলোর সেলাই ঢিলে হয়ে গিয়েছে। পাতা উল্টাতে উল্টাতে নির্দিষ্ট একটা জায়গা খুঁজে পেলাম, প্রতিবশীকরণ মন্ত্র। পাতার মার্জিনে আমারই লেখা নানান নোট। সামনে রাখা একটা সাদা খাতা টেনে নিলাম, একটা ফর্সা পৃষ্ঠা বের করে লিখতে শুরু করলাম। ওং নমো মহাযক্ষিণী পৌতিং মে বর্ষং কুরু কুরু স্বাহা। মঙ্গলবার একটি গোটা সুপারি উক্ত মন্ত্রে 21 বার অভিমন্ত্রিত করে মুখে রাখবে। স্বামী ঘর থেকে বেরিয়ে যাবার পর সুপারিটি মুখ থেকে বের করে দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে আবার সেই সুপারিটি উক্ত মন্ত্রে অভিমন্ত্রিত করে সেটা কুচিয়ে পান সেজে খাওয়ালে পতি বশ হবে। তীব্র বশীকরণ করতে হলে সুপারির সঙ্গে বাদুড়ের কানের সামান্য টুকরো এবং গোরচনা মিশিয়ে পতিকে খাওয়াতে হবে। এছাড়া অভিমন্ত্রিত করার সময় নিচের যন্ত্রটি অষ্টগন্ধের সাহায্যে ভূর্জপত্রে অঙ্কন করে চোখ বুজে বাঁ হাতের কনিষ্ঠা দ্বারা স্পর্শ করে রাখতে হবে। এই আচার পালন করলে সিদ্ধিলাভ অনিবার্য। লেখা এবং যন্ত্রের ছবি আঁকা শেষ হয়ে গেলে কাগজটা ভদ্রমহিলার হাতে দিয়ে বললাম, আপনার চেনা জানার মধ্যে অতীশ নামে আর কেউ নেই তো? ভদ্রমহিলা দ্রুত মাথা নেড়ে জানালেন, না, কেউ নেই। থাকলে মুশকিল হতো, দুজন অতীশই আপনার টানে পাগল হতো। ভদ্রমহিলা বিনয়ের হাসি হেসে বোধহয় ব্লাশ করলেন। গায়ের রং চাপা বলে রক্তের টকটকে লাল উচ্ছ্বাস বোঝা গেল না। কাগজের লেখা ইত্যাদি পড়া শেষ হলে তিনি আমার দিকে চোখ তুলে তাকিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা, এই গোরচনা জিনিসটা কি? গরুর পিত্ত থেকে একরকম চকচকে হলদে জিনিস বেরোয়, সেটাই। হ্যাঁ, কিন্তু এই গোরচনা আর বাদুড়ের কানের টুকরো পাবো কোত্থেকে? মানে এগুলো বাদ দিয়ে যদি... সব কিছুরই একটা নিয়ম আছে, ওগুলো বাদ দিলে কাজ হবে না। আপনাকে নিউ মার্কেটের একটা ঠিকানা দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে আমার নাম বললে সব পেয়ে যাবেন। তবে দোকানের নামটা আর কাউকে জানাবেন না। ভদ্রমহিলা কৃতজ্ঞভাবে বারবার ঘাড় নাড়ালেন। তারপর তাঁর হাত ব্যাগ থেকে কয়েকটা 100 টাকার নোট বের করে জিজ্ঞাসা করলেন, আপনাকে কত দেব? আমি বই আর খাতা গুছিয়ে রাখতে রাখতে বললাম, 200। এমন সময় মা 2 কাপ চা নিয়ে ঘরে ঢুকল। চেহারা এতই রোগা যে গায়ের চাদরের এক পাশ খসে পড়ছে, মুখে অসংখ্য ভাঁজ, চোখে চশমা, গাল ভাঙা, মাথার সব চুল সাদা ধবধবে। এইসবের কি দরকার ছিল? ইনি আমার মা। মহিলা 200 টাকা আমার হাতে দিয়ে ব্যাগটা সরিয়ে রেখে আচমকা উঠে পড়লেন চেয়ার ছেড়ে। মায়ের কাছে গিয়ে ঝুঁকে পড়ে ঝপ করে একটা প্রণাম সেরে ফেললেন। মা লজ্জা পেয়ে পিছিয়ে গেল। আমি মজা পেলাম। ভদ্রমহিলা বোধহয় মাকে বড় ডাইনি ভেবেছেন, তাই এত ভক্তি। মা কোনো কথা না বলে চলে গেল। বহু বছর ধরেই মা খুব কম কথা বলে। চায়ের কাপে চুমুক দিতে দিতে ভদ্রমহিলা বিড় বিড় করে আমার দেওয়া কাগজটা পড়ছিলেন। বোধহয় এখন থেকেই মন্ত্র প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। কিছুক্ষণ ধরে সব চুপচাপ, শুধু মাঝে মাঝে চায়ের কাপে চুমুক দেওয়ার শব্দ। ভদ্রমহিলা এখন বোধহয় এই মধ্যবিত্ত মলিন ঘরে বসে থাকতে অস্বস্তি বোধ করছেন। কাজ মিটে গেলে কেই বা ডাইনির আস্তানায় বসে থাকতে চায়।
চা শেষ করে উঠে দাঁড়ালেন তিনি। একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না? বলুন। আমার কাছে মন খুলে কথা না বললে কাজে নানান প্রবলেমও হয়। হাতের কাগজটা আমাকে দেখিয়ে তিনি অসহায় বালিকার গলায় জিজ্ঞাসা করলেন, এইসবে ঠিকঠাক কাজ হবে তো? আপনার কি মনে হয়? না মানে আমি ঠিক তা বলতে চাইনি। আপনি তো আমার মনের অবস্থা বুঝতেই পারছেন। ওইসব জিনিস খাটতে হবে। আমার না ভেবেই কেমন গা গুলিয়ে উঠছে, বমি পাচ্ছে। আপনার কোনো চিন্তা নেই, একবার একটু কষ্ট করে দেখুনই না। আর একটা কথা, যেদিন পানটা সেজে স্বামীকে খাওয়াবেন সেদিন উপোস করে থাকবেন। খেয়াল রাখবেন আপনার হাজব্যান্ড যেন কিছু টের না পান। ভদ্রমহিলা ঘন ঘন ঘাড় নেড়ে কৃতজ্ঞতায় আমার হাত দুটো চেপে ধরলেন। আমি ওকে দরজার কাছে এগিয়ে দেবার সময় বললাম, হাজব্যান্ডের সামনে একটু সেজে গুজে থাকবেন, পারফিউম টরফিউম মাখবেন। আচমকা এই হিতোপদেশে ভদ্রমহিলা যেন একটু অবাক হলেন, কিন্তু কিছু বললেন না। নিয়মগুলো ঠিকঠাক মানবেন। কাজটার এফেক্ট কি হলো ও সপ্তাহে আমাকে ফোন করে একবার জানাবেন। এই বশীকরণ মন্ত্রে যদি কাজ না হয় তাহলে ওর অতীশকে আর ধরে রাখা যাবে না। তখন বাদুড়ের কান কেন, ইয়েতির ইয়ে পানে সেজে খাওয়ালেও কোনো কাজ হবে না। ভদ্রমহিলা চলে যাওয়ার পর আমি চেয়ারে হেলান দিয়ে চুপচাপ বসে রইলাম। এখন আর কোনো ক্লায়েন্টের আসবার কথা নেই। পাশের রান্নাঘর থেকে 5 ফোড়নের গন্ধ নাকে আসছে। মা রান্না শুরু করে দিয়েছে। চুপচাপ বসে আমি নিজের ফেলে আসা জীবনের কথা ভাবছিলাম, আর 4 দেওয়ালে ঘেরা ছোট্ট ঘরটাকে দেখছিলাম। 20 বছরে এই ঘরটা এতটুকু বদলায়নি, অথচ জীবন কত বদলে গেছে। ঘরের দেওয়ালগুলো 20 বছরে আরো জীর্ণ মলিন হয়েছে। একদিকে দেওয়াল নানান রকম তন্ত্র মন্ত্র, অলৌকিক আচারের বই আর কাগজপত্রে ঠাসা। আরেকদিকে দেওয়ালে অনেকগুলো তাক, তাকে নানান জড়িবুটি, পশু পাখির লোম পালক, হাড় নখ, রুদ্রাক্ষ, হরিতকি, শুকনো নিম পাতা, সাপের খোলস ইত্যাদি রয়েছে। ক্লায়েন্টদের দরকারে এগুলো ব্যবহার করতে হয় আমাকে। তাকগুলোর ওপরের দেওয়ালে রক্ষাকালীর এক বিশাল মাপের ফটো টাঙানো। লোল জিহ্বা, করাল বদন, ছিন্ন মুন্ডে সজ্জিতা দেবী। এই ফটোর প্রভাব আমার উপরে যত না, তার চেয়ে ঢের বেশি আমার ক্লায়েন্টদের ওপরে। কারণ দেবদেবীর ওপর ভক্তি আমার অনেকদিন আগেই ক্ষয়ে গেছে। এখন আমার মা নিত্য দেবতার পুজো করে, আর আমি করি অপদেবতার পুজো। মা কালীর উল্টো দিকের দেওয়ালে আর এক দেবতার ফটো, আমার পিতৃদেব। বছরে একদিন ধূপ ধুনো ফল মালায় পুজো পেয়ে থাকেন, যদিও সব সময় উনি আমার দিকে তাকিয়ে থাকেন, কিন্তু ফটোর মানুষ বলেই আমায় দেখতে পান না। পেলে তার ম্যানেজার সুলভ গলায় নির্ঘাত ধমকের সুরে বলে উঠতেন, এসব কি হচ্ছে লিলু? তোমাকে না কতদিন শিখিয়েছি, ভূত প্রেত অপদেবতা বলে কিছু নেই। দেবতা বলেও তো কিছু নেই বাবা। এই বাড়িতে দেবতা একদিন ছিল, কিন্তু 20 বছর আগে তারা এক
একটা 18 বছরের অসহায় মেয়েকে একা ফেলে রেখে আকাশে চম্পট দিয়েছে। বাবার ফটোর দিকে তাকিয়ে থাকলাম আমি। আমার গা গুলিয়ে উঠছিল, বমি পাচ্ছিল অকারণে। পুরনো সেই রাতটাকে আমি ফিরে পাচ্ছিলাম মনে মনে। অবস্থা যখন চরমে পৌঁছেছিল তখন ব্যাপারটা আর চেপে রাখতে পারিনি আমি। গা গুলিয়ে, মাথা ঘুরে, বমি হয়ে সে এক সাংঘাতিক অবস্থা। মা আমাকে ধরে ধরে বাথরুম নিয়ে যাওয়ার সময় বারবার জিজ্ঞাসা করছিল, লিলু কি হচ্ছে বল? আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। শুভদীপের নির্লিপ্ত নির্বিকার গলা আমার কানে বাজছিল। ভয়ের কিচ্ছু নেই। আর ততই আমার ভয় বাড়ছিল। মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলছিলাম আমি। মা আমার দিকে কয়েক পলক তাকিয়ে কি বুঝেছিল কে জানে। মায়ের চোখে জল এসে গিয়েছিল। আমার গা পাক দিয়ে উঠেছিল। ছুটে বাথরুমে গিয়ে মাথা ঝুঁকিয়ে বমি করতে শুরু করলাম। মা তাড়াতাড়ি এসে বাথরুমের দরজাটা ভেজিয়ে দিয়েছিল যাতে নাক গলানে পড়শিরা আমার বমির শব্দ শুনতে না পায়। সেদিন রাতে ঠাকুরের আসনের কাছে গলায় আঁচল দিয়ে বসে মা পাথরের মূর্তি হয়ে স্থির ভেজা চোখে তাকিয়েছিল দেবতার দিকে। এই 20টা বছরে দেবতারা মাকে কি দিতে পেরেছেন জানি না, তবে মা এখনো ঠাকুরের আসন ছাড়েনি, দেবতাদের ছাড়েনি, আর আমাকেও ছাড়েনি। চেয়ারে চোখ বুজে হেলান দিয়ে আমি বাবার গলা পেলাম। বাবা কাঁদছে। রাত তখন অনেক। পাশের ঘর থেকে মা আর বাবার চাপা কথাবার্তা কানে আসছিল। হঠাৎই বাবা কেঁদে উঠল। ইনিয়ে বিনিয়ে কপাল চাপড়ে কাঁদতে লাগলো। আমি অস্বস্তি আর যন্ত্রণার মধ্যেও হতবাক হয়ে গিয়েছিলাম। ফিটফাট পোশাক পরা 24 ঘন্টার ম্যানেজার সাহেব কাঁদছে। বাবাকে সেই প্রথম কাঁদতে শুনেছিলাম। মানুষটা ভেঙে চুরে তালগোল পাকিয়ে যাচ্ছিল। অফিসে বাড়িতে যে সব সময় শৃঙ্খলা বজায় রাখে সে নিজেই বেসামাল বিশৃঙ্খল হয়ে পড়েছিল। সে রাতে আমার ভালো লেগেছিল। বাবা তাহলে আমাদের কথা ভাবে, আমার সুখ দুঃখের কথা ভাবে। কিন্তু 3 দিন পর বুঝেছিলাম বাবা আমার সর্বনাশ নিয়ে ভেঙে পড়েনি। বাবা ভেঙে পড়েছে নিজের সর্বনাশের চিন্তায়। কারণ আমার ব্যাপারটা 5 কান হলে দামি সিগারেট খাওয়া ম্যানেজার সাহেবের সামাজিক প্রতিষ্ঠার কি হাল হবে সেটা ভেবেই বাবা ভেঙে পড়েছিল। এই মানসিক চাপ মানুষটা নিতে পারেনি। তাই এক ছুটির দুপুরে সিলিং ফ্যানে মায়ের শাড়ি বেঁধে ঝুলে পড়েছিল। বাবার গল্প সেখানেই শেষ হয়েছিল, কিন্তু আমার গল্প নয়। স্বপ্নে দেখা স্লো মোশন সিনেমার মতো আমি সব কিছু দেখতে পাচ্ছিলাম। তবে ছবির ফ্রেমের কোণা দিয়ে একটা সরু কালচে রক্তের ধারা
ধীরে ধীরে গড়িয়ে নামছিল। পুরনো স্মৃতি সত্যি বড় নির্লজ্জ। যখন তখন উলঙ্গ হয়ে চোখের সামনে এসে নাচানাচি করে। যেমন এখন এই অসময়ে 20 বছরের পুরনো কথা মনে পড়ে যাওয়ার কোনো মানে হয় না। স্মৃতিকণা নামের 20 বছরের এই উদম তরুণী শরীরে মোচড় দিয়ে ড্যাং ড্যাং করে নাচতে থাকে। নাচতে নাচতে ও কমলা লেবুর খোসার রস ছুঁড়ে দেয় আমার চোখে। আমার চোখ জ্বালা করে, আমার বুক জ্বালা করে। কি রে লিলু, ঘুমিয়ে পড়লি নাকি? মায়ের হঠাৎ ডাক শুনে আমি চোখ মেলে তাকালাম। এই শীর্ণ জীর্ণ বৃদ্ধা মহিলাকে দেখলে আমার চোখ জড়িয়ে যায়। এর সহ্যের কোনো সীমা নেই। একের পর এক মর্মান্তিক ঝড় বয়ে গেছে আমার মায়ের ওপর দিয়ে। প্রথমে আমার ঘটনা, তারপর বাবার স্বার্থপরের মতো আত্মহত্যা, আর অবশেষে বুবু আর টুটুর আলাদা হয়ে যাওয়া। বিয়ের পরই ওরা আলাদা হয়ে গিয়েছে। দিদির সঙ্গে ওদের দূরত্ব আগেই অনেক বেড়ে গিয়েছিল। বিয়ের পর সেই দূরত্বের মাঝে যেন কেউ কংক্রিটের পাঁচিল তুলে দিয়েছে। শেষ পর্যন্ত আমি আর মা পরস্পরকে আঁকড়ে ধরে বেঁচে রইলাম। একটা সময় প্রচুর টিউশনি করে টাকা রোজগার করতাম। তারপর কি করে কি হয়ে গেল, ঝাড়ফুঁক টুকটাকের 2-1 বই হাতে এসে গেল, আর একই সঙ্গে তন্ত্রমন্ত্রের দিকে ঝোঁক গেল বেড়ে। গোয়া বাগানের এক বাবার আশ্রমে আমি প্রায়ই যেতাম। ভদ্রলোকের নাম নৃপেন সাধু খাঁ। সংসারী তান্ত্রিক বলে নিজের পরিচয় দিতেন। সেখানে প্রায় বছর 5 তাঁর সাধন সঙ্গিনী হয়ে রইলাম। শরীর বা মন নিয়ে সূচিবায়ুর ব্যাপারটা আর ছিল না। তাই বোধহয় গুরুকে আমি ভালোবেসে ফেলেছিলাম। কিরে, এখন খেতে দিয়ে দেবো? তোর কি ক্লান্ত লাগছে? 9টা বাজলে খেতে দিও, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব। এমন সময় ফোন বেজে উঠল। মা ফোন ধরে কথা বলে আমার দিকে রিসিভার এগিয়ে দিয়ে বলল, তোর ফোন। হ্যালো। ও প্রান্তে মিসেস খান্ডেলওয়াল কথা বললেন। আমার অনেক দিনের ক্লায়েন্ট। ওর বিশ্বাস আমার মন্ত্রতন্ত্রের জন্যেই উনি মা হতে পেরেছেন। প্রায় বছর 6 হলো আমার পসার বেড়েছে। ক্লায়েন্টরাই আমাকে সব কিছু দিয়েছে। এই টেলিফোনও ওদেরই দেওয়া। এসব আমি কখনো ভুলি না। রাতে খাওয়া দাওয়ার পর যখন শুতে গেলাম, তখন হঠাৎই মনে হলো আর কয়েকদিন পর 18ই ডিসেম্বর। 20 বছর আগে ওই দিনটাতেই আমি শুভদীপকে টেলিফোন করতে বেরিয়ে শ্যামবাজার কালীবাড়ির দেওয়ালে মাথা কুটেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। এশিয়াটিক সোসাইটিতে কয়েকটা বইয়ের খোঁজে গিয়েছিলাম। মাঝে মাঝে নিজের পড়াশুনোর কাজে ওখানে যেতে হয় আমাকে। আজ 2টো বই কিনলাম ওদের সেলস কাউন্টার থেকে। আ ক্রিটিক্যাল এডিশন অফ শ্রীকাল চক্রতন্ত্র রাজ আর তন্ত্রলোক। তারপর ওদের পুঁথি ঘরে পড়াশুনো সেরে বেরিয়ে এসেছি বিকেলের পার্ক স্ট্রিটে। সূর্য ডুবে গিয়ে এর মধ্যেই ছায়া নেমেছে। শীতের হাওয়া বেরিয়ে পড়েছে সান্ধ্য ভ্রমণে। সামনের খোলা আকাশের দিকে মাঝে মাঝে তাকিয়ে আমার ভীষণ একা একা লাগছিল। মাঝে মাঝে এই নিঃসঙ্গতার অসুখ আঁকড়ে ধরে আমাকে। আমার জানা এমন কোনো জড়িবুটি নেই যা এই অসুখ সারাতে পারে। আমি জানি
আমি স্বাভাবিক নই। আমার বয়সী যৌবন যাই যাই কোনো মহিলা সারাদিন নানা রকম স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত থাকে, আর আমি, আমার যত ব্যস্ততা আমার পেশাকে ঘিরে। আমার কোনো বন্ধু নেই, ছেলেও না মেয়েও না। শুভদীপের ঘটনার পর আমার বিশ্বাসের জায়গাটায় বোধহয় কোনো গোলমাল হয়ে গেছিল। তাই অনেকের সঙ্গে আলাপ পরিচয় হলেও কাউকে আমি বিশ্বাসের আওতার মধ্যে নিয়ে এসে বন্ধুত্ব করতে পারিনি। শুধু আমি আর মা লতানে গাছের মতো পরস্পরকে জড়িয়ে কেমন অদ্ভুত ভাবে বেঁচে আছি। শরীরের তাড়না আমি কখনো কখনো টের পাই, তখন কামোত্তেজনা দমন যন্ত্র সামনে রেখে নিয়মিত অভিমন্ত্রিত করে সে তাড়নার উপশম করি। তবে সবসময় যন্ত্র বা মন্ত্রে কাজ হয় না। যে তন্ত্রমন্ত্রের ব্যবসা করে আমি বেঁচে রয়েছি তাতে কি আমি বিশ্বাস করি? বহুদিন ধরে ভেবে উত্তর পেয়েছি, হ্যাঁ, আমার বিশ্বাসী ইন্ধন জুগিয়েছে আমার অসংখ্য মক্কেল। আর যে কখনো তোমার ক্ষতি করবে না তাকে বিশ্বাস করতে ভয় কিসের? তন্ত্র চর্চা কখনো আমাকে নিরাশ করেনি। ফুটপাথের কোণে দাঁড়িয়ে এসব নানান কথা ভাবছিলাম। অফিস ফেরত লোকজন অনবরত যাতায়াত করছে পাশ দিয়ে। হঠাৎই 20 বছরের পুরনো একটা ভূত দেখে আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে কোথা থেকে লাফিয়ে পড়ল স্মৃতিকণা নামের মেয়েটা। আমাকে ঘিরে ফুটপাথের ওপরই ড্যাং ড্যাং করে নাচতে শুরু করলো। ওর বুক উরু অশ্লীলভাবে নড়ছে আর বিলোল কটাক্ষে আমাকে প্রতি মুহূর্তে শেষ করে দিচ্ছে। ভূতটা আমার দিকে এগিয়ে আসছিল, খানিকটা অবাক হয়ে দেখছিল আমাকে। আমি প্রথমটায় ভেবেছি সন্ধ্যের আলো ছায়ায় ভুল দেখছি, কিন্তু না, ভূতটা এখনো মিলিয়ে যায়নি। আমি অবাক হয়ে গেলাম। সবকিছু সেই একই রকম, চলার ছিরি, মুখের ছাঁচ, চুলের কায়দা, আর সর্বনাশা সেই দুটো চোখ। স্মৃতিকণা পাগলের মতো মাথা ঝাঁকিয়ে বাতাসে হাত পা ছুঁড়ে নাচছিল। আমার মাথার ভেতরে মা অবাক চিৎকারে বলছিল, লীলা, এ তুই কি করলি? আর বাবা কপাল চাপড়ে ইনিয়ে বিনিয়ে কাঁদছিল। ভূতটা আরো কাছে এগিয়ে এসে আমার মুখোমুখি দাঁড়ালো। এবার আরো ভালো করে দেখলাম। বয়স হয়েছে, কপালের দুপাশের চুল ফিকে হয়ে এসেছে, কোমর একটু ভারী। প্যান্ট শার্ট সোয়েটারে স্মার্ট সাজার চেষ্টা করেছে বটে, তবে উঁচিয়ে ওঠা ভুঁড়ির জন্যে একটু বোকাশোকা লাগছে। কিন্তু চোখ দুটো পাল্টায়নি, সেই গভীর টলটলে চোখ, রোম্যান্টিক। এখনো 20 বছর পরেও কেন যে এই চোখের গভীরে সেদিন বোকা মেয়ের মতন ঝাঁপ দিয়েছিলাম, কেন যে ওকে অতটা বিশ্বাস করেছিলাম। কিন্তু কিন্তু তখন যে আমাদের বয়সটাই ছিল না ভেবে কাজ করার বয়স। না, ভূতটাকে চিনতে আমার একটু ভুল হয়নি। আপনাকে যেন চেনা চেনা লাগছে। ভূতটার গলার স্বরে এখনো সেই পুরনো ম্যাজিক। শুভদীপ, শুভ, লীলা, শ্যামবাজার, মানে লিলু। ও হাসল। আমি উত্তরে
এক চিলতে হাসি ফুটিয়ে তুললাম ঠোঁটে। ওহ, সেই টিপিক্যাল হাফ স্মাইল। কতদিন পর দেখা, তা 15-16 বছর হবে, কি বলো? 15 নয়, 20 বছর। 20 বছর নাকি 20 বছর। শুভদীপের স্মৃতিশক্তির প্রশংসা করতে হয়। আমার টিপিক্যাল হাফ স্মাইলের ব্যাপারটাও মনে রেখেছে, কিন্তু 20 বছরটা ভুলে গিয়েছে অনায়াসে। ফুটপাথে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলার পর শুভ বলল, লিলু, চলো কোথাও গিয়ে একটু বসি, যদি অবশ্য তোমার আপত্তি না থাকে। কত গল্প জমে আছে জানো। আমি অবাক হয়ে শুনলাম। আমি বলছি, চলো, কোনো আপত্তি নেই। রাস্তা দিয়ে কত গাড়ি ছুটে যাচ্ছিল। শুভকে কেন আমি এক ধাক্কায় কোনো গাড়ির তলায় ফেলে দিচ্ছি না? কেন খতম করে দিচ্ছি না ওর পৌরুষের আস্ফালন? আমার একা হয়ে যাওয়া মন বোধ হয় এই মুহূর্তে কারো সঙ্গ চাইছিল, তাই ওর পাশাপাশি হেঁটে চললাম অনায়াসে। বাবার কান্না আমি আর শুনতে পাচ্ছিলাম না। ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে শুভ বলল, লিলু, সত্যি ভাবা যায় না বলো, 20 বছর পর হঠাৎ এরকম করে রাস্তায় দেখা। আমি আর সহজে অবাক হই না শুভ। ভাবা যায় না এরকম অনেক কিছু আমি এই 20 বছরে ভাবতে শিখেছি। শুভ একটু অবাক চোখে দেখলো আমার দিকে, তারপর মজা করে বলল, আমার লিলু অনেক পাল্টে গেছে। পাল্টাবেই তো, 18 বছর আর 38 বছরে অনেকটা তফাৎ। আমরা টমি ক্যাট রেস্তোরাঁয় গিয়ে বসলাম। রেস্তোরাঁর ভেতরটা আবছা অন্ধকার, মাঝে মাঝে লাল নীল স্পট জ্বলছে। চাপা ঝংকার তুলে হালকা মিউজিক বাজছে, তার সঙ্গে পাল্লা দিয়ে একটা রোগা মেয়ে মিহি গলায় হিন্দি গান গাইছে। রেস্তোরাঁর সাজগোজ মন্দ নয়। পালিশ করা কাঠের দেওয়াল, তার উপরে পেতলের কারুকাজ, আর দেওয়ালের নানা জায়গায় দরজার কাছে রঙিন রহস্যময় ছমছমে অয়েল পেন্টিং ঝোলানো। দরজার কাছে রঙিন কাচের চুড়ির শিকল ঝুলিয়ে তৈরি চিক, তার জায়গায় জায়গায় লাল নীল হলদে টুনি বাতি। শুভদীপ মেনু কার্ড আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, পছন্দসই অর্ডার দাও। শুধু একটু স্ন্যাক্স নেব, যেমন চিকেন স্যান্ডউইচ চলতে পারে, তার সঙ্গে কফি। শুভ পকেট থেকে সিগারেট বের করে ধরাতে ধরাতে বলল, ব্যাস, এই ড্রিঙ্কস নেবে না? না, অভ্যেস নেই, তবে তুমি নিতে পারো, আই ওয়ন্ট মাইন্ড। ও, আমি একটু হুইস্কি নেব। বেয়ারা অর্ডার নিয়ে চলে গেল। 20 বছর আগের মতো সুন্দর করে হেসে শুভ জিজ্ঞাসা করল, বলো, কেমন আছো? কি কি করলে এই 20 বছরে? ওর কথার সহজ সুরে মনে হলো 20 বছর নয়, ওর সঙ্গে 20 ঘন্টা পরে যেন আমার দেখা হলো। টেবিলের এক পাশে কাচের গ্লাসে সাজানো পেপার ন্যাপকিনের নকশা দেখতে দেখতে বললাম, তেমন কিছুই করিনি, শুধু বুড়ি হয়েছি। কোনো রকম দিন চলে যাচ্ছে। কে বলেছে তুমি বুড়ি হয়েছ? কথাটা বলে শুভদীপ আমার সাজ পোশাক দেখছিল, বারবার তাকাচ্ছিল আমার বুকের দিকে। বয়স সেখানে ছাপ ফেলতে পারেনি। বিয়ে তো করনি দেখছি। ওর সিগারেটের গন্ধ আমার নাকে এসে লাগছিল, আর বাবার কথা মনে পড়ে যাচ্ছিল আমার। স্পষ্ট দেখতে পাচ্ছিলাম মানুষটা সিলিং ফ্যান থেকে ঝুলছে আর কপাল চাপড়ে কাঁদছে। শুধু বিয়ে কেন, অনেক কিছুই করা হয়ে ওঠেনি।
বিয়ে না করার জন্য নিশ্চয়ই আমার ঘাড়ে দোষ চাপাওনি। আমার বমি পাচ্ছিল, গা গুলিয়ে উঠছিল। ওটা ছাড়া আর কোনো টপিক নেই। শুভ হাসল, স্বস্তির হাসি। ও বোধহয় ভেবেছিল আমি পুরনো কাসুন্দি ঘেঁটে ওর দায় দায়িত্ব নিয়ে চাপানো তোর শুরু করব। সেই আশঙ্কা কেটে যেতেই ও অনেক সহজ হয়ে গেল। এখন কোথায় থাকো? সেই শ্যামবাজারে? হ্যাঁ, একই বাড়িতে থাকা বলতে আমি আর মা। আর মেসোমশাই? শুভদীপ আমাদের বাড়িতে কখনো যায়নি, শুধু আমার মুখে সকলের গল্প শুনেছিল। ওকে সংক্ষেপে সবার কথা বললাম, তবে বাবা যে আত্মহত্যা করেছে সেটা জানালাম না। চিকেন স্যান্ডউইচ আর পোটেটো চিপস চলে এলো টেবিলে, সঙ্গে টমেটো সস। শুভ সিগারেটটা অ্যাশট্রেতে গুঁজে দিয়ে স্যান্ডউইচে সস মাখাতে শুরু করলো। 2-1 টুকরো চিপস দাঁতে কেটে স্যান্ডউইচে কামড় বসালো। আমারও খিদে পেয়েছিল, তাই লোক দেখানো লজ্জা না করে খেতে শুরু করলাম। তুমি আর মাসিমা বাড়িতে একা থাকো? শুভ বেশ অবাক হয়ে বলল, কিন্তু ওর চোখে একটা লোভের ছায়া দেখতে পেলাম আমি। মনে হলো কয়েক মিনিট পরেই হয়তো ও আমার বাড়িতে আসার বায়না ধরবে। দুজন থাকলে আর একা কোথায়? তোমাদের চলে কি করে? স্যান্ডউইচটা বেশ ভালো করেছে। বললে না তো, তোমাদের চলে কি করে? আমি স্যান্ডউইচ মাইনাস স্যান্ড ওই করে বেশ চলে যায়। তার মানে? আমি রিচ, সোজা ভাষায় যাকে ডাইনি বলে। টুকটাক ঝাড়ফুঁক এই নিয়ে আছি। আমার কথায় ও এত জোরে হেসে উঠল যে পাশের টেবিলের লোকজন প্রায় চমকে উঠল। লিলু, দারুণ জোক, তোমাকে সেলাম। আমি কোনো কথা বললাম না, সত্যি কথা বলেছি। বিশ্বাস করা না করা ওর ব্যাপার। ওকে বিশ্বাস করিয়েই বা আমার কি লাভ? এবার তোমার কথা বলো। শুভদীপের সাজ পোশাক, হাতের হীরের আংটি ইত্যাদি জানিয়ে দিচ্ছিল ও বেশ আরামেই জীবন কাটাচ্ছে। আমার তলপেটটা ব্যথা করছিল, চিনচিনে ব্যথা। এ ব্যথা থেকে নিস্তার নেই। একটা সিনেমার রিল উল্টো দিকে ঘোরাচ্ছিল কেউ। 20 বছরের পথ পেরিয়ে গেল 20 সেকেন্ডে। স্মৃতিকণা কোথা থেকে এসে ঝাঁপিয়ে পড়েছে টেবিলে। তারপর হাত পা বুক দুলিয়ে দুলিয়ে ওর সে কি নৃত্য। ছাতা পড়া পুরনো ঘাটাকে ও যেন খুঁচিয়ে খুঁচিয়ে দগদগে করে তুলেছিল। আমি পলকের জন্য চোখ বুঝলাম। উফ, তোর এই হাহাকারী নাচ আর কত দেখব? শুভদীপ ওর ব্যবসার কথা বলছিল। বাবার ব্যবসাকে কিভাবে কৃতিত্বের সঙ্গে ও ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে গর্ব করে সেই কথাই শোনাচ্ছিল। ওরা এখন প্রায় 27 রকম কনজিউমার প্রোডাক্ট তৈরি করে। বরানগরে ওদের ফ্যাক্টরি। বাবা মারা গিয়েছেন 4 বছর। এখন ও আর ওর ছোট ভাই সবকিছুর মালিক। মায়ের অংশটা ওরা দুজনেই দেখাশুনো করে। এখনো সেই যোধপুর পার্কের বাড়িতেই আছে। নতুন একটা বাড়ি তৈরি করেছে সল্ট লেকে, সেটাকে লিজ দেওয়া আছে। বোঝা গেল আমার সামনে বসে স্যান্ডউইচ খাচ্ছে একজন সফল লম্পট। আমি নির্লিপ্ত মুখে শুভর কথা শুনছিলাম। ও আমার দিকে ঝুঁকে এসে উদাস গলায় বলল, আমাদের প্ল্যান্টে একটা অটোমেটিক পোর্শন গন্ডগোল করছে, তাই কনসালটেন্ট ফার্মকে খবর দিতে এসেছিলাম। ভালোই হলো, তোমার সঙ্গে দেখা হয়ে গেল।
কথা শেষ করে শুভ একটা ভিজিটিং কার্ড বের করলো পকেট থেকে। সেটা আমার হাতে দিয়ে বলল, রেখে দাও। চোখ বুলিয়ে দেখলাম তাতে অফিস আর বাড়ি দুটো ঠিকানাই আছে। একবার মনে হলো কার্ডটা ওর মুখে ছুঁড়ে মারি, কিন্তু স্মৃতিকণা টেবিলের উপরে নাচতে নাচতেই যেন চোখ টিপল আমাকে, ইশারা করল। কার্ডটা আমি হাত ব্যাগে ঢুকিয়ে নিলাম। এরপর তুমি কোথায় যাবে? বেয়ারা কফি দিয়ে গিয়েছিল, তাতে চুমুক দিয়ে বললাম, কোথায় আবার? বাড়ি। মা একা আছে। শুভ ওর হুইস্কির গ্লাসে চুমুক দিল। চুমুক দেওয়ার ভঙ্গিতেই বোঝা গেল 2-1 পেগ ওর কাছে নেহাতি ট্রায়াল বল। লিলু, একটা কথা বলবো? আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে? আমি ভীষণ লোনলি। তারা কিসের? 20 বছর পর আমাদের দেখা হলো কি আবার 20 বছরের ছাড়াছাড়ির জন্যে? লিলু, ইউ আর গ্রেট। শুভদীপ আবেগে যেন পা পিছলে পড়ল। ও বোধহয় আমার শরীরের তাপ উত্তাপ টের পাচ্ছিল। হয়তো সেই তরঙ্গের কম্পাঙ্ক থেকে 20 বছর আগে ডায়মন্ড হারবারের ব্যাপারটা জীবন্ত করে তুলতে চাইছিল মনে মনে। তোমাকে দেখে মনেই হয় না যে তোমার বয়স 30 পেরিয়েছে। শুভদীপ বোধহয় প্রশংসার মাত্রা জ্ঞান হারিয়ে ফেলেছে। তোমাকে দেখেও ঠিক একই রকম মনে হয়। মনে হয় সেই 20 বছর আগের শুভ। ছেনালি করে ওর ছেনালি শোধ দিলাম, কিন্তু শুভ বোধহয় ব্যাপারটা ঠিক বুঝল না, কারণ মাথা ঝুঁকিয়ে ও ব্লাশ করল। লিলু, কবে আবার দেখা হবে? আমি ওকে আমার ঠিকানা আর ফোন নম্বর দিলাম। কাল সন্ধে 7টায় আমার বাড়ি এসো, তোমার জন্য ওয়েট করব। শুভদীপ আমার হাত চেপে ধরে গাঢ় গলায় বলল, তোমার কাছে আমি অপরাধী হয়ে আছি। তুমি কখনো আমাকে ক্ষমা করবে এটা আমি ভাবিনি। হঠাৎ দেখি স্মৃতিকণা আমাদের টেবিলের ওপর থেকে কোথায় মিলিয়ে গেছে, আর তখনই খেয়াল করলাম রোগা মেয়েটা তখনও গান গাইছে। মার দিয়া যায় কে ছোড় দিয়া যায়, बोल तेरे साथ क्या सुलूक किया যায়। সত্যি নিয়তির জবাব নেই, নইলে শুভদীপের সঙ্গে এতদিন পর এই অলৌকিক সাক্ষাৎ। এখন বুঝতে পারছি রক্তের ঋণ সহজে শোধ হয় না, রক্তের ফোঁটা সহজে ধুয়ে যায় না। কফি শেষ করে আমি উঠে দাঁড়ালাম। কাল 7টায় এসো কিন্তু। 6টা বেজে 60 মিনিট আমি পৌঁছে যাব। বাড়ি ফেরার পথে অবাক হয়ে ভাবছিলাম শুভদীপ কি চমৎকার ভাবেই না দুটো প্রসঙ্গ এড়িয়ে গেছে। এক, ওর বিয়ের প্রসঙ্গ, আর 2, 20 বছর আগে ওর আমার সন্তানের শেষ পর্যন্ত কি হয়েছিল তাও জানতেই চাইল না। অনেক ভেবে দেখলাম শুভদীপকে নিঃশর্তে ক্ষমা করে দেওয়াটা আমার অপদেবতার অভিপ্রায় নয়। তাহলে কি 18 বছরের একটা মেয়ের সঙ্গে করা অন্যায়ের জন্যে 38 বছরের এক মহিলা প্রতিশোধ নেবে? কাঁটায় কাঁটায় 7টার সময় শুভদীপ এলো আমার বাড়িতে। পাজামা পাঞ্জাবি শাল পরে ও একেবারে ফুলবাবুটি সেজে এসেছে। ও যখন আমাকে পাশ কাটিয়ে বাড়িতে ঢুকলো তখন ওর গা থেকে আমি পারফিউমের গন্ধ পেলাম। আমার হাসি পেয়ে গেল। লড়াইয়ের জন্য দেখছি ও পুরোপুরি তৈরি হয়ে এসেছে। মাকে বলে রেখেছিলাম 7টার সময় আমার কাছে একজন দামি মক্কেল আসবে,
আর কাজের মেয়েটাকে দোকানে পাঠিয়ে মিষ্টি আনিয়ে রেখেছি। মা শুভদীপের সামনে সেগুলোই সাজিয়ে দিয়ে গেল। এ কি, এত সবের কি দরকার ছিল? বলে শুভ একটু সৌজন্য দেখালো। খেতে খেতেই ও ঘরটা খুঁটিয়ে দেখছিল, আর আমি তলপেটের সেই চিনচিনে ব্যথাটা টের পাচ্ছিলাম। ও মা কালীর ফটো দেখলো, বাবার ফটো দেখলো, কিন্তু কোনো কথা বলল না। আরও কিছুক্ষণ অপেক্ষা করবার পর আমি প্রসঙ্গ তুললাম। তোমার জীবনটা ভীষণ জানতে ইচ্ছে করছে। বিয়ে করেছো? আমার জীবনটা কোনো জীবন নয় লেলু, শুধু অফিস ফ্যাক্টরি বাড়ি, অফিস ফ্যাক্টরি বাড়ি, এই করে আমার দিন কাটছে। তবে তবে কাল থেকে জীবনটা আমার একটু অন্যরকম লাগছে, আবার বাঁচতে ইচ্ছা করছে। সত্যি, মানুষ ভাবে এক আর ভগবান করে আর এক। বুঝতে পারলাম 20 বছরে শুভদীপ আরও চালাক হয়েছে, আরও সুন্দর করে মন রাখা কথা বলতে শিখেছে। ও ডায়লগ শুনে আমার হাততালি দিতে ইচ্ছে করছিল। কি সুন্দরভাবেই না ও আমার প্রশ্নটাকে পাশ কাটিয়ে গেল। ও কাম অন শুভ, ছেলে মানুষই করো না। আমি না করলে কি হবে, সবাই বিয়ে করে। একটা সিগারেট ধরালো শুভদীপ, চায়ের কাপে কয়েকবার চুমুক দিল, তারপর উদাস চোখে মা কালীর ফটোর দিকে তাকিয়ে বলল, সুস্মিতার সঙ্গে আমার বিয়ে হয়েছে 12 বছর। এই জানুয়ারিতে 12th অ্যানিভার্সারি। আমার কাছে ব্যাপারটা মৃত্যুবার্ষিকীর মতো। আমার হাসি পেয়ে গেল। বেচারা শুভদীপ আজ কত আশা নিয়েই না আমার বাড়িতে এসেছিল। 20 বছর আগে পড়া আমার শরীরের ভূগোল বই ওর আজও মুখস্থ আছে কি না সেটা যাচাই করতে এসেছিল। অথচ কথাবার্তা কি অদ্ভুতভাবে ওর অপছন্দের পথে এগোচ্ছে। আমি শুভর অভিনয়ে সায় দিয়ে সহানুভূতির অভিনয় করে বললাম, কেন, সুস্মিতা কি তোমার সঙ্গে অ্যাডজাস্ট করে চলে না? ও আমাকে একটুও বোঝার চেষ্টা করে না। জানি তুমি ভাবছো এই সব বলে হয়তো তোমার সহানুভূতি পাওয়ার চেষ্টা করছি, কিন্তু হঠাৎই সিগারেট ফেলে দিয়ে আমার হাত চেপে ধরল শুভদীপ। বিশ্বাস করো লিলু, আমি ভীষণ একা। শুভ আমার হাত কচলাতে লাগলো। আমার বিরক্ত লাগছিল, কিন্তু হাত ছাড়িয়ে নিলাম না। আমি একটু আধটু আশকারা দিতে চাই। আমার পরিকল্পনার পক্ষে সেটা খুব জরুরি। আমার হাসি পাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে আমি হাসি চাপলাম। শুভর অভিনয়ে বুদ্ধির ছাপ আছে, তবে ওকে আমার খারাপ লাগছিল না। বোকা ভগবানের চেয়ে বুদ্ধিমান শয়তান অনেক ভালো। ওর হাত ক্রমশ গরম হয়ে উঠছিল। ও আতুর চোখে আমায় দেখছিল। দেখার যথেষ্ট কারণও আছে। আজ আমি আমার আলমারির সবচেয়ে ফিনফিনে এবং দামি শাড়িটা পরেছি, আর আকাশি শাড়ির নিচে লো কাট গাঢ় নীল রঙের ব্লাউজ। বাইরে শীত থাকলেও ঘরের ভেতরে সেরকম ঠান্ডা নেই। সুতরাং আমার শরীরের যতটুকু যেভাবে দেখা যায় সেভাবেই দেখছিল শুভদীপ। আমি আচমকা জিজ্ঞাসা করলাম, তোমার ছেলে মেয়ে কটা? শুভ আমার হাতটা চট করে ছেড়ে দিল। অদ্ভুত চোখে দেখে মাথা নাড়ল। নেই। তোমার বিয়ে তাহলে সুখের হয়নি? এরপরেও ঠাট্টা করছো লিলু? সুস্মিতাকে ডিভোর্সের কথা ভেবেছ? ভেবেছি, কিন্তু কোনো উপায় নেই, বাঁধা পড়ে গেছি। ওর বাবা আমাদের বিজনেসে 5.5 লাখ টাকা ঢেলেছে। তাই বলি, আষ্টে পৃষ্ঠে বাঁধা না পড়লে শুভকে কে আটকাতে পারে? লিলু, তুমি সাহস দিলে আমি আর একবার
চেষ্টা করতে পারি তাহলে পুরনো ভুলটা শুধরানো যায়। বিশ্বাস করো, টাকা পয়সার দিকে আমার আর কোনো টান নেই। কিন্তু মেয়েদের দিকে আছে। বুঝতে পারছিলাম শুভর কথাগুলো আগা গোড়া মিথ্যে, পুরোটাই অভিনয়। কিন্তু তা সত্ত্বেও শুনতে খারাপ লাগছিল না। তুমি সাহস দিলে আমি আরো একবার চেষ্টা করতে পারি। চমৎকার। আমার গুরু নৃপেন সাধু খাঁ যখন আমাকে কামনা করেছেন তখন স্পষ্ট বলেছেন, লীলা, আমাদের মিলন প্রয়োজন। আমরা দুজনে মাঝরাতে মিলিত হওয়ার পর উত্তরে মুখ করে বসে কর্ণপিশাচিনী গুচ্ছ মন্ত্র সাধনা করেছি। ফলে মিলনটাকেও আমার খুব স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত বলে মনে হয়েছে। সেই গুরুর সঙ্গে একাত্ম হয়ে আমি বটযক্ষিণী চেটক, রতিরাজ চেটক, ষটকোণ বিষাঙ্ক যন্ত্র প্রয়োগ, বাতালি মন্ত্র ইত্যাদি চর্চা করেছি। একসময় মানুষটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। তিনিই ছিলেন আমার দেখা একমাত্র পুরুষ, যার মধ্যে পুরুষকার রয়েছে। কিন্তু প্রায় 5 বছর সম্পর্কের পর তিনি এক বস্ত্রে হিমালয়ের দিকে রওনা হয়ে যান। মনে পড়ে সেদিন আমি হারানো ভালোবাসার জন্য কেঁদেছিলাম। খেয়াল করিনি শুভ কখন যেন আমার উরুতে হাত রেখেছে। শুনতে পেলাম ও বলছে, লিলু, আমি বিয়ে করেছি শুনে তোমার খারাপ লাগছে? আমি বাবার ফটোর দিকে চোখ রেখে বললাম, না, তা নয়। তারপর উঠে গিয়ে বাড়ির ভেতরে যাবার দরজাটা বন্ধ করে ছিটকে নিয়ে এঁটে দিলাম। মা জানে তন্ত্রচর্চার জন্য নির্জনতা দরকার। এখন ঘরে আমি আর শুভদীপ। ঘরের দুটো দরজাই বন্ধ। শুভ চট করে উঠে দাঁড়িয়ে গায়ের শালটা খুলে রেখে দিল চেয়ারে। তারপর দুপা ফেলে আমার কাছে এগিয়ে এসে আমাকে একেবারে চাপটে ধরল। এখন না, পরে। কয়েকটা দরকারি কথা তোমার শোনা দরকার। শুভ আমার চোখে কি দেখলো কে জানে। আমাকে ছেড়ে দিয়ে ও শালটা গায়ে জড়িয়ে নিল। আবার ভুরু কুঁচকে জিজ্ঞাসা করল, তাহলে শুধু শুধু দরজাটা দিতে গেলে কেন? আমি চেয়ারে বসে পড়ে বললাম, শরীরের লজ্জা আড়াল করতে দরজা দিইনি, দিয়েছি মনের লজ্জা আড়াল করতে। বসো। ও বসে পড়ল। দাঁতে দাঁত চেপে আমি ঠিক করলাম এইবার ওকে বলা দরকার। সত্যি কথার প্রয়োজন কখনো ফুরোয় না। শুভ, 20 বছর মানে কতদিন জানো? 7300 দিন। তাতে কি হয়েছে? আজ আমার সর্বনাশের প্রায় 20তম বার্ষিকী। লিলু, প্লিজ আমাকে আর অপমান করো না। জানি আমার অন্যায়ের কোনো ক্ষমা নেই। আমি কথা না বলে চুপ করে শোনো। শুভদীপের মুখে একটা ভয়ের ছায়া পড়ল। ওর পারফিউমের গন্ধ মিশে যাচ্ছিল মলিন ঘরের প্রাচীন গন্ধের সঙ্গে। কেমন একটা অদ্ভুত বাতাবরণ কখন যেন তৈরি হয়ে গেছে এই শীতের সন্ধ্যায়। শুভ ঠিক বুঝতে পারছিল না কি করবে, কোন দিকে তাকাবে, হাত দুটো কোথায় রাখবে। আর আমি স্বগতোক্তির মতো বলতে শুরু করেছিলাম, সর্বনাশ বলতে তোমার হাতে আমার মেইলি ব্যাপার খোয়া যাওয়া নয়। এমনকি তুমি আমাকে বিয়ে না করে সরে পড়েছ তাও নয়, ব্যাপারটা অন্য। 20 বছর আগে আমার বয়স ছিল 17 কি 18। কিশোরী আর যুবতীর মাঝামাঝি বয়স একটা। বাড়িতে ঝগড়া করে আজকের মতোই শীতের এক সন্ধ্যায় শ্যামবাজারের টেলিগ্রাফ অফিস থেকে তোমার বাড়িতে আমি ফোন করেছিলাম। তুমি নানান পাশ কাটানো কথা আমায় বলেছিলে সেদিন। বলেছিলে আপসেট হওয়ার কিছু নেই। তারপর তোমার কোনো ক্লাসমেটের সঙ্গে কথা বলবার ভান করেছিলে।
তুমি যদি। শুভদীপের চোয়াল কিছুটা ঝুলে পড়েছিল, ও বোধ হয় কিছু বলতে যাচ্ছিল। আমি হাত তুলে ওকে বাধা দিলাম। 1 মিনিট, আমার কথা এখনো শেষ হয়নি। নানান দুশ্চিন্তা মাথায় করে সেদিন আমি বাড়ি ফিরে এসেছিলাম। তুমি জানো না কিভাবে আমার এক একটা দিন, এক একটা রাত কেটেছিল। বেশ কয়েকদিন আমি সন্ধ্যাবেলা কফি হাউসে গিয়ে তোমার জন্য অপেক্ষা করেছি, তুমি আসোনি। শুভ, আমি কিন্তু তোমার বাড়িতে যেতে পারতাম, ইউনিভার্সিটিতে তোমার সঙ্গে দেখা করতে। হয়তো হইচই হতো, অনেক ঝামেলা হতো, শেষ পর্যন্ত সমাধানও হয়তো একটা হতো। কিন্তু আমার আত্মসম্মানে বেঁধেছিল। ফাঁপা আত্মমর্যাদা নিয়ে আমি শুধু অপেক্ষাই করে গেলাম মূর্খের মতো। শুভ তখনও মুখ সামান্য হাঁ করে আমার দিকে তাকিয়ে, আর আমি একটা স্বপ্নের ঘোরের মধ্যে কথা বলে যাচ্ছিলাম। তুমি তো জানো বর্ষণ তখন বেআইনি ছিল, ফলে অনভিজ্ঞ অপদার্থ একটা মেয়ে অসহায়ভাবে শূন্যে হাতড়াতে লাগলো। লুকিয়ে চুরিয়ে যে কিছু করব তাও পেরে উঠলাম না। ভাবতে পারো তখন আমি কি পাগলামিটাই না করেছি। যা দিয়ে পেরেছি চেষ্টা করেছি, নিজেকে ক্ষত বিক্ষত করেছি। পেন, পেন্সিল, স্কেল, অ্যালুমিনিয়ামের হ্যাঙ্গার। ও স্মৃতিকণা নামের নির্লজ্জ মেয়েটা কখন যেন এসে দাঁড়িয়েছে টেবিলের ওপরে। ওর 20 বছরের যৌবন উথাল পাতাল হয়ে মাতালের মতো ধেই ধেই করে নাচছে। লিলু, লিলু প্লিজ, আমি আর শুনতে পারছি না। আমি কিন্তু থামলাম না, একে একে সব ওকে বললাম। মায়ের কথা, বাবার কথা, বাবা যে পাশের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলে পড়ে আত্মহত্যা করেছিলেন সে কথাও বললাম। বাবা মারা যাওয়ার পর আমি যেন কেমন হয়ে গেলাম। ঠিক করলাম বাচ্চাটাকে নষ্ট করব না। মায়ের সঙ্গে তুল কালাম ঝগড়া ঝাঁটি করে চলে গেলাম বর্ধমানের এক দূর সম্পর্কের পিসির বাড়িতে। দোকান থেকে সিঁদুর কিনে মাথায় লাগিয়ে মিথ্যে একটা বিয়ের গল্প ফেঁদে সেখানে থেকে গেলাম। সত্যি কথা বলতে কি, পিসির বাড়িতে আমি রাত দিনে ঝিয়ের কাজ করতাম। পিসির বড় ছেলে আমাকে নষ্ট চোখে দেখত। কি অপমানে, কি হেনস্থার মধ্যে যে কটা মাস সেখানে কাটিয়েছি তা শুধু আমিই জানি। এই 20 বছরে সেই দিনগুলোর কথা আমি একটুও ভুলিনি, একটুও না। অথচ শেষ পর্যন্ত কি হলো জানো? শুভ কেউটে সাপের মুখে বশ হয়ে যাওয়া কোলা ব্যাঙের মতো নিষ্পলকে আমার দিকে তাকিয়ে। ওর ঠোঁট সামান্য কাঁপছে। আমার গল্প শুনতে শুনতে আমার ভেতরের গল্পটাও পড়ে ফেলতে চাইছে যেন। আমার চোখ জ্বালা করছিল, গলায় যেন কি একটা আটকে গেছে। অনেক চেষ্টা করে আবার কথা বললাম আমি। বাচ্চাটা মরে জন্মালো। জন্মের পর মৃত্যু নয়, মৃত্যুর পর জন্ম। আমার ভীষণ কষ্ট হয়েছিল। মরতে মরতে বেঁচে গিয়েছিলাম আমি। আর সেই সঙ্গে মা হওয়ার সাধে চিরদিনের মতো ইতি পড়ল। নোটে গাছটি মুড়লো। শুভদীপ 2 হাতে মুখ ঢাকল। একটা যন্ত্রণার শব্দ বেরিয়ে এলো ঠোঁট চিরে। তারপর কোনো রকমে বলল, আমাকে
আমাকে ক্ষমা করে দিও লিলু। এত সব আমি জানতাম না। আমি সত্যি তো, জানবে কি করে? তুমি তো আপসেট হওয়ার কিছু নেই বলেই পালিয়েছিলে। শুভ এবার কাঁদতে লাগলো। ওর পাঞ্জাবি পরা পিঠটা ফুলে ফুলে উঠতে লাগলো। তারই মধ্যে ও জড়িয়ে জড়িয়ে বলল, আমাকে শান্তি দাও। আমার বাবা কি ভয়ঙ্কর মানুষ ছিলেন তুমি জানো না। তাছাড়া আমি তখনও পড়াশোনা নিয়ে। ওর কান্নায় আমার মন নরম হতে দিলাম না। এই 20 বছরে আমি অনেক কেঁদেছি, কেউ সেই কান্না শুনতে পায়নি। শুভ, সেই টেলিফোন করা রাতের ব্যাপারটা নিয়ে আমি পরে অনেক ভেবেছি। সেদিন তোমার কাছ থেকে আমি বোধহয় শুধু ভরসা চেয়েছিলাম। তুমি আমার পাশে এসে দাঁড়াও। পরে কি হতো সেটা পরে ভাবা যেত। আমার তল পেটে যেন কেউ বরফের ছুরি চালালো। গোপন যন্ত্রণায় মুখ কুঁচকে গেল আমার। লিলু, আমি সেদিন ভুল করেছিলাম। সেদিন আমার খুব অন্যায় হয়েছিল। তুমি আমায় একটিবার শোধরানোর সুযোগ দাও, একটিবার। আমি হাসলাম। আমার অভিযোগের উত্তরে শুভদীপ প্রতিবাদ করবার কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না। আর শোধরানো, তার মানে কি বিয়ে শুভদীপকে? ভুলেও না। সুস্মিতার কথা না হয় ছেড়েই দিলাম। না, একটি বিশেষ শারীরিক অঙ্গই যে মানুষের একমাত্র মূলধন, তাকে বিয়ে করবার সাধ আমার নেই। অনেকক্ষণ আমরা চুপচাপ বসে রইলাম। শুভদীপ রুমাল বের করে চোখ, গাল, কপাল মুছছিল বারবার। আর আমার চোখ জ্বালা করছিল, তলপেট জ্বালা করছিল। স্মৃতিকণাকে আর টেবিলের উপরে দেখতে পেলাম না। আমি মনে মনে ভাবছিলাম, আমার মতো বিপন্ন অবস্থায় শুভ যদি কোনোদিন আমাকে ফোন করত, আর আমি ওর মতোই এড়িয়ে যাওয়া কথাবার্তা বলতাম, তারপর ওকে বর্ধমানের পিসির ভরসায় ছেড়ে দিতাম। হঠাৎই খেয়াল করে দেখি শুভ কখন যেন আমার কাছে সরে এসে গায়েটায় হাত দিচ্ছে। বুঝতে পারছিলাম অপরাধ বোধের খোলস ছেড়ে ধূর্ত নারী খাদকটা আবার বেরিয়ে এসেছে। শীতের রাত, ঘরের দুটো দরজাই বন্ধ। এই সুযোগ ছাড়ার কোনো মানেই হয় না। আমি মনে মনে হাসলাম। বর্ধমানের পিসির চেয়েও বড় শাস্তি আমি ওকে দিতে চাই, কিন্তু ওর তো সংসার আছে, একটা বউ আছে। নিশ্চয়ই সেই অষ্টাদশী লিলুর চাইতেও কম বয়সী কোনো ফুটফুটে মেয়ে আছে। শুভ তখন আমার গা ঘেঁষে বসে পড়েছে। ওর অভিসারী হাতের গন্তব্যের কোনো বাছ বিচার আর নেই। আমার কানের কাছে মুখ নিয়ে এসে ও বিড়বিড় করে বলছিল, সুস্মিতাকে আমি ছেড়ে দেব। নকল বিয়েতে আমার আর কোনো স্বাদ নেই। আমার লিলুকে আমি খুঁজে পেয়ে গেছি। তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার শেষ ভালোবাসা। লিলু। শুভদীপকে আমি আরো স্পষ্ট করে চিনতে পারছিলাম। 20 বছরে ও বিশেষ শোধরায়নি। ও আমাকে দাঁড় করিয়ে দিল জোর করে। আমার মুখে, গালে, ঠোঁটে যেখানে সেখানে পাগলের মতো বুলিয়ে দিতে লাগলো ওর ঠোঁট। আমার ডায়মন্ড হারবারের দিনটার কথা মনে পড়ে যাচ্ছিল। সেই সঙ্গে অসহায় সেই মেয়েটার টেলিফোনের কথাও। যখন ও প্রায় চূড়ান্ত স্তরে পৌঁছে গেছে, তখন ওকে থামালাম। ও স্টিম ইঞ্জিনের মতো ফোঁস ফোঁস করে শ্বাস নিতে লাগলো। আমি ওকে ঠেলে সরিয়ে দিয়ে বললাম, আজ নয়, পরে ফোনে বলে দেব। কেন?
আমার ক্লায়েন্টের সঙ্গে কথা বলার ঘর। এটা তুকতাক মারুন উচাটন বশীকরণের ঘর। ঘরে আর সব কিছু আছে, শুধু ভালোবাসা নেই। আজ তুমি যাও। শুভ যথেষ্ট আহত হলো, কিন্তু নিহত হলেও আমার কিছু করার ছিল না। নিজেকে তৈরি না করে ওর সঙ্গে কিচ্ছু করতে চাই না আমি। লিলু, কাল আসবো? না, কাল নয়, পরশু। সময়টা পরে আমি বলে দেব। কাল নয় কেন? অপেক্ষার আনন্দ থেকে তোমাকে বঞ্চিত করতে চাই না বলে। 20 বছর ধরে আমিও হয়তো অপেক্ষা করেছি। অপেক্ষার আনন্দ থেকে আমিও বঞ্চিত হতে চাই না। অপ্রসন্ন মন নিয়ে শুভদীপ চলে গেল। আমি ওকে বিদায় জানালাম। শুভদীপ চলে যাবার পর অনেক রাত পর্যন্ত নানান বইপত্র ঘাঁটাঘাঁটি করলাম। দেয়ালের একেবারে নিচের তাক থেকে একটা প্রাচীন পুঁথির কপি বের করলাম। নেপালের দরবার পাঠাগারের একটি দুষ্প্রাপ্য অমূল্য পুঁথি, গুহ্যসূত্র। সেটার পাতা উল্টে অনেকক্ষণ পড়াশুনো করলাম, কাগজে নোট নিলাম। তারপর বের করে আনলাম আরও 2 বই, গর্ভপ্রবেশ ও সৃষ্টিশাস্ত্র। সেগুলোর কয়েকটা বিশেষ পৃষ্ঠা খুঁটিয়ে পড়বার পর পেয়ে গেলাম আমার আকাঙ্ক্ষিত সমাধান। বন্ধা নারীর নিশ্চিত গর্ভসঞ্চারের হদিশ। একবার এক মক্কেলের জন্য এই টোটকা কাজে লাগিয়েছিলাম, তাতে ফলও পাওয়া গিয়েছিল। এবার আমার নিজের পালা। একটা সাদা কাগজে যাবতীয় তথ্য আচার লিখে নিতে লাগলাম। ওং মহাকাল ভৈরবায় নমঃ। 2 চামচ মধু, 1 চামচ পোস্ত, পোয়াটাক দুধ, তিল পরিমাণ আফিম ও ধুতুরার 2টি বিচি গুঁড়ো করে ভালো করে মিশিয়ে একটি সূচি কাচ পাত্রে রাখবে। দ্রব্যটিকে শুষ্ক করে একটি কাকের পালক ও একটি পেঁচার পালক দিয়ে 3 বার স্পর্শ করবে। তারপর দ্রব্যটিকে উপরোক্ত মন্ত্রে 108 বার অভিমন্ত্রিত করার সময় নিচের যন্ত্রটি ভূর্জপত্রে অঙ্কন করে চোখ বুজে বাঁ হাতের অনামিকা দ্বারা স্পর্শ করে রাখতে হবে। এই আচারের পর গর্ভকামী যুবতী দ্রব্যটি সেবন করবে এবং বীর্যবান পুরুষের সঙ্গে পূর্ণ মিলনে লিপ্ত হবে। মিলনকালে মন্ত্রটি নিবিষ্ট মনে জপ করবে। এই প্রকারে সিদ্ধি লাভ অবশ্যম্ভাবী। বইগুলোতে এরপরেও লেখা ছিল পুত্র সন্তান লাভের জন্যে কি কি নিয়ম মানতে হবে, আর কন্যা সন্তানের জন্যেই বা কি নিয়ম। সেসব আমার কোনো দরকার নেই, কারণ আমি চাই কিছু একটা হোক। তা সে ছেলে মেয়ে ট্রান্স যাই হোক, আমার কাজ চলে যাবে। শুভদীপ এরপর যেদিন আসবে সেদিন আমাকে তৈরি থাকতে হবে আগে থেকেই। মাকে আর কাজের মেয়েটাকে দেশবন্ধু পার্কে ভাগবত পাঠ শুনতে পাঠিয়ে দেব, যাতে বাড়ি খালি থাকে। তারপর আমি, শুভ আর অশুভ, শুধু এই 3 শক্তির খেলা। শুনছিলে আধার প্রিয়ার প্রথম পর্ব। কেমন লাগলো জানাতে ভুলো না। নিচে কমেন্টে আমাদেরকে আরও জানিয়ে দাও যে তোমরা এই গল্পটা কে কোথা থেকে শুনছ। আর যে দেবী সাহার সঙ্গে আজকে গল্প পাঠিয়েছিল অনুভব, আর শুভদীপ মানে ওই যে ভিলেনের চরিত্রে ছিলাম আমি রণদীপ। লীলার চরিত্রে অর্থাৎ কথকের চরিত্রে অবভিয়াসলি ছিল আর যে দেবী। শুভদীপের বাবার চরিত্রে ছিল পার্থ। লীলার মায়ের চরিত্রে ছিল শিপ্রা। লীলার বাবার চরিত্রে ছিল কৌশিক। আগন্তুক এবং ভিক্ষুকের ভূমিকায় অনুভব। লীলার ক্লায়েন্টের ভূমিকায় পূজা। আশার ভূমিকায় অধ্যায়। গল্পের পরিচালনায় ছিল অনুভব।
আর গল্পটার অডিও অ্যাডাপ্টেশন করেছে অনুভব এবং দিশানি। সাউন্ড ডিজাইন করেছে শুভজিৎ। আর এই যে অসাধারণ পোস্টারটা দেখছো, এটা ডিজাইন করেছে শুভমজিৎ পিক্সলেটের পক্ষ থেকে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে সামনের সপ্তাহে আর একটা অসাধারণ গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থেকো, ভয়ে থেকো।